Ladies and gentlemen, আমার পডকাস্টের ফার্স্ট পডকাস্ট স্পেশাল ভিডিও না অ্যাকচুয়ালি অডিও। আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছে মিস্টার অরিত্র। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অরিত্রর কাছ থেকে অরিত্রের দৈনিক দুঃখ, বিরহ, কষ্ট, বেদনা এইসব সম্পর্কে জানতে চাচ্ছি, কারণ আমাদের কাছে আর কোনো টপিক নেই। অরিত্র, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জীবন আসলে কেমন চলছে? আমাকে নেন, আসলে ভাই চা তো নাই, দুধ আছে, দুধ খাবেন? দুধ খাবেন না? তো আমরা এখন বিষয়ে যাই। মজা করলাম। আচ্ছা, আমার বাসায় অনেক কাপ চা আছে, আমি খুবই বড় লোক। না, আপনি দুধ খেতে চাইলে খেতে না, পারেন। আমি দুধ খাই না। আপনি দুধ খান না? ঠিক গরুর আছে। দুধ। হ্যাঁ, গরুর দুধ শক্তিশালী, ক্যালসিয়াম। আচ্ছা ঠিক আছে, আপনাকে ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, আপনি বলুন। জি, তো আজ মিস্টার অরিত্র, দয়া করে হাসবেন না। অরিত্র, আপনি হাসবেন না। অরিত্র, আপনি থামুন। এই থাম। কাট করে তৈরি কর। আচ্ছা ঠিক আছে। স্বামীর পডকাস্ট। শ্রোতা মণ্ডলী, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আসলে একটু সিস্টেম এরর হয়ে গিয়েছিল। অরিত্র, আমি আপনার কাছে ফিরে যেতে চাই। তো আজকে আমি আমার দুঃখিনী কাহিনী বলতে চাচ্ছি। আচ্ছা, তো আমার জীবন শুরু হয়েছে যখন আমি জন্মেছি। আমি একটি হসপিটালে জন্মাই। ও, আপনি হসপিটালে জন্মগ্রহণ করেছিলেন? জি, আমার মার পেটে। আপনার মার পেট থেকে? আপনার মা লেগেজ ছিল? এই মাইন্ডার ল্যাঙ্গুয়েজ। তো শ্রোতা মণ্ডলী, আবার একটি সিস্টেম এরর হয়ে গেছে। স্বামীর পডকাস্ট। আপনি অরিত্র, আপনি কন্টিনিউ করুন। তো আমি যখন হসপিটালে জন্মাই তখন আমি খুবই গরিব ছিলাম। এমনকি আমরা আমাদের হসপিটালের টাকাটাও দিতে পারি নাই, কারণ আমরা খুবই গরিব ছিলাম। আমার মা বাবা খেতে কাজ করতেন, তারা গাজর খেতেন। শ্রোতা দর্শক মণ্ডলী, আমার একটি বোন ছিল। যে মেয়ে ছিল? বোন কি মেয়ে না? ও আচ্ছা। সে খুবই গরিব ছিল। আমাদের তার নাম রাখার মতো সামর্থ্য ছিল না, তাই আমরা তার নাম রেখেছি টমি। স্বামীর পডকাস্ট। আচ্ছা শ্রোতা মণ্ডলী, আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, আপনি কন্টিনিউ করুন প্লিজ অরিত্র। তো তারপর আমার পিতামাতা আমাকে ঠিক করে খাবার দিতে পারতেন না, তাই আমি খুবই শুকিয়ে যাই। আমি 2 বেলা রুটিও পেতাম না, কারণ আমি 3 বেলা রুটি পেতাম। শ্রোতা মণ্ডলী, আমরা আবার দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, তো আপনি বলছেন যে তারপর দাঁড়ান, আপনি বলছেন যে আপনাদের কাছে তেমন সামর্থ্য ছিল না, তাই আপনি আপনার বোনের নাম রাখতে পারেননি, এই জন্য আপনি তার নাম রেখেছেন টমি। তো আচ্ছা ঠিক আছে শ্রোতা মণ্ডলী, আবার দুঃখিত। তো আপনি বলছেন যে আপনি এতটাই গরিব ছিলেন যে 2 বেলা রুটি পেতেন না, 3 বেলা পেতেন। তো আপনি কি সবজি দিয়ে খেতেন নাকি একদম গরু মাংস লুসা? আমি খালি খেতাম, কারণ আমি গরিব ছিলাম, খালি 3 বেলা রুটি পেতাম। আচ্ছা শ্রোতা মণ্ডলী, আবার দুঃখিত। তো তারপর আমি যেহেতু আমার পরিবার তার হাল ধরতে পারেনি, আমি খুবই কম বয়সে মজুরি দেওয়া শুরু করি। ওইখান থেকে মজুরি মানে তো বেতন। মজুরি মানে আই এম সরি, আমি কাজ করা শুরু করি। আচ্ছা। তো তারপর আমি কাজের বেতন খুবই কম পেতাম। একদিন জমাতে আমাদের এত কষ্ট ভরা জীবন হঠাৎ একদিন বদলে যেতে গেল। আমাদের এত কষ্ট ছিল, আমার আম্মু এক হাত দিয়ে রুটি বানাইতো, এক আঙ্গুল দিয়ে। শ্রোতা মণ্ডলী, আবার দুঃখিত, আপনি বলুন। আমাদের ঘর এতটা খালি ছিল
যে আমাদের ওয়ার্ড্রোবে আমরা কাপড় রাখার জায়গা পেতাম না, কারণ পুরো ওয়ার্ড্রোব টাকা দেওয়া ছিল। আচ্ছা, মানে আপনার এতটাই গরিব ছিলেন যে আপনাদের ওয়ার্ড্রোবে টাকা থাকতো, কাপড় থাকতো না। আচ্ছা, আচ্ছা, বলুন। তো তারপর আমার পিতামাতা আমার এই দুঃখ দেখতে পারে নাই, কারণ আমি সারাদিন কাজ করতাম তাদের জন্য, তাদেরকে 4 বেলার রুটি দেওয়ার জন্য, কিন্তু তার 3 বেলা রুটি খেত, 1 বেলা খেত। তো এই কষ্ট করার জীবনে হঠাৎ আমি একদিন গাছের নিচে গিয়ে বসছিলাম, আপেল গাছ। তো আমি বসে বসে আশপাশটা দেখতেছি, আমার ভাবছি আমার কত কষ্ট, কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা আপেল পড়লো। হঠাৎ মাথার মধ্যে এই আপেল পড়ার কারণে আমার মাথা চটকাইয়া গেছে, আমার খেলাগুলা ব্লাস্ট হয়ে গেছে। আমার সিস্টেম ফার দিয়া আমি কিছু বুঝতেছিলাম না আমার সাথে কি হইতেছে। আচ্ছা, আমার মাথা ফুল রক্তাক্ত হয়ে গেল, কিন্তু হঠাৎ করে আমি মানে ওঠার চেষ্টা করলাম পরে দেখি। আচ্ছা, দাঁড়ান। আপেল পড়ার কারণে আপনার মাথা রক্তাক্ত হয়ে গেছে? আপেল কি সিমেন্টের ছিল ভাই? তো তারপর আমি যখন উঠি তখন দেখি সেই আপেলটা পড়ে আছে। তো আমি যেহেতু 3 বেলা রুটি পাই, আমি কিছুই খাইতে পারি না, আমি আপেলটা খেয়ে ফেললাম। তারপর আমি আস্তে আস্তে আবার পিতামাতার কাছে গিয়েছিলাম। তারা আমাকে দেখে একদম তাদের চোখ কান্নায় ভরে গেছিল। তারা বাসার মধ্যে বন্যা করে দিয়েছিল, আমাদের গ্রাম পানি পেত না, কিন্তু তারা এখান থেকে পানি নিয়ে গেছে। তারপর দর্শক মন্ডলী, আমি খুব কষ্টের সাথে আমার পিতামাতা আমাকে আবারও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল তো হাসপাতালে যাওয়ার কারণে যাওয়ার পরে আমার খুবই গুরুতর একটি রোগ হয়েছিল, যার কারণে আমি সবকিছু বুঝে ফেলতাম আমার সাথে কি হবে, আমি ফিউচার দিতে পারতাম। তারপর ডক্টর বললো যে আমি কিছু শুনতে পারছিলাম না, কারণ তখন আমি হাটকা লেগেছিলাম। আমার পিতামাতার সাথে কি জানি কথা বলছিল। তারপর আমার পিতামাতা তাকে আমার টাকা না দিতে পেরে খুবই কান্নাকাটি করলো। আমি আর কিছু বললাম না, আমারই তো লাভ, মাগনা ট্রিটমেন্ট। তারপর আমি যখন আমি যখন হসপিটাল থেকে বের হই, তখন হঠাৎ আমার সামনে একটি অঙ্ক ছিল মাটিতে লেখা। মাটিতে? জি, একজন লিখেছিল। তারপর আপনার সবাই ভাববেন আমি সলভ করবো, আমি কি তারপর আমি যখন হেঁটে যাচ্ছিলাম, আমার পিতামাতা আমার পিছনে ছিল। হঠাৎ করে একটি কালো গাড়ি এসে মাকে কিডন্যাপ করে নিল। কিডন্যাপ অপহরণ, আগুয়া হিন্দি ওয়ার্ড, আগুয়া করে নিল। তারপর আমার চোখ খুললো একটি কালো রুমের ভিতরে। কালো রুম নাকি অন্ধকার রুম? রুম অন্ধকার ছিল, কিন্তু আশেপাশে কালো মানুষ ছিল। শ্রোতা মন্ডলী, আবার একটি সিস্টেম এরর হয়ে গেছে, আমরা ফিরে যাই। তারপর যখন আমি আমার চোখ খুললাম, তখন আশেপাশে অনেক কালো নাইজেরিয়ান লোক ছিল। তাদের অনেকের মাথায় চুল ছিল, অনেকের মাথায় চুল ছিল না। তারা আমাকে কি জানি অদ্ভুত ভাষায় বলছিল, চুং চাং চুবিং পং কি জানি বলেছিল, আমি কিছুই বুঝিনি। তারপর তারা হঠাৎ করে আমার সামনে একটি অঙ্ক দিল। আমার ছোটবেলা থেকে আমি পড়তে পারিনি, কারণ আমার পড়ার খুবই ইচ্ছা ছিল, তাই আমি এটা সলভ করার চেষ্টা করলাম। তারপর যখন তারা বললো সলভ ইট, আমি কিছুই বুঝলাম না। আমিও তাদের ভাষার মতো বলার চেষ্টা করছিলাম। আমিও অদ্ভুতভাবে কিছু বোঝানোর চেষ্টা করছিলাম। তারপর হঠাৎ করে তারা আমার সামনে একটা মেশিন রাখলো। তারা আমাকে কোনোভাবে বুঝালো, তাদেরকে একজন খোঁজ নিছে আমি একটি এলিয়েনকে ডাকতে পারবো। জাদু। ব্যাকগ্রাউন্ড ইফেক্টস তার জন্য ধন্যবাদ। তো তারপর তারা আমাকে মেশিনটি দিল, এটার মধ্যে অনেকগুলো সুইচ ছিল। আমার চোখ কান্নায় ভরা ছিল। আমি যখনই একটি বাটনে চাপ দিই, হঠাৎ করে একটা আওয়াজ আসলো, টং 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 টং। আমার কান্না শেষ, আমি আস্তে আস্তে পড়ে গেছি। কিন্তু তারা আমার দিকে বন্দুক তানকে রাখ দিয়া
তারা আমার মাথার দিকে বন্দুকটি এম করে, তারপর আমি ভয় পেয়ে গেছিলাম। আমার কেন যেন মনে হয় যে একটা মারটুপ লাগছিল, আর কিছুই না। তারপর আমি যখন এর মধ্যে চাপাচাপি করি, কিছুই হয় না। তারপর তারা আমাকে খুবই মারধর করে এবং আমাকে ওখান থেকে বের করে দেয়। বলেন কি? জি, এ কারণে আমার পিঠে এখনো দাগ আছে। ও তারপর যখন আমি বের হই, আমি আমার পিতা মাতা থেকে একদম আলাদা হয়ে যাই। আমার সাথে সাথ দেওয়ার জন্য কেউই ছিল না। আমার পিতা মাতা আমার জন্য খুবই টেনশন করছিল, কারণ তারা আমাকে খুঁজছিল। আচ্ছা, কিন্তু তারপর হঠাৎ করে তারা বলল, ভালোই সে গেছে, কাম টাম করে না, খালি খুঁজলে অসুস্থ হয়ে যায়। মানে জুইসে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল আর কি। জি, আমি আমাকে নিজেকে মানে সান্ত্বনা মা বাবা দেওয়ার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো জি, বলছিল আর হ্যাঁ, কি। হ্যাঁ, আমিও আমাকে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলাম, হয়তো তাদের আমার দরকার নেই, আমার ভাগ্যে এটি লেখা আছে, আমার কপালে এটি লেখা আছে, আমার হাতে এটি লেখা আছে, আমার পায়ে এটি লেখা আছে। তারপর আমি আমার মনটিকে শান্ত করে হাঁটতে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে আপনার কাছে তো একটা পয়সাও ছিল না? না, আপনার কাছে শুধু টাকা ছিল? আমার কাছে টাকাও ছিল না। ও, টাকাও ছিল না। আচ্ছা, তারপর আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার সামনে একটি বর্ডার দেখতে পাই। আশেপাশে অনেক আর্মি ছিল, কিন্তু আমি ওদের থেকে লুকিয়ে কোনোভাবে চলে যাই। সামনে যাওয়ার পরে আমি এভাবেই আমার সামনে আরো অনেকগুলো বর্ডার আসে, অনেক দূর দূর পর পর। হঠাৎ করে আমি যেতে যেতে হাঁটতে হাঁটতে আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে যাই। আমার কাছে খাওয়ার জন্য কিছু ছিল না। হঠাৎ করে আমি পাশে ঘুরে দেখি কুকুররা পানি খাচ্ছে। তখন আমি তাদের কাছে গিয়ে পানি না খেয়ে কুকুরগুলোকে লাগছে। এটা আপনি একদম মিস্টার রুদ্র, আপনি ঠিক করেননি। আমার মাইন্ড ঠিক, আমার মাথা ঠিক ছিল না, আপনি তো বুঝতেছিনি। আপনার মাথা কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, তারপর আমি হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে আমি আর সামনে কি বোর্ড পড়ে, বোর্ডের মধ্যে লেখা ছিল, আমি তো ইংরেজি বুঝতাম না, এখন যত জানি গিয়েও, তখন ওইখানে লেখা ছিল DU সামথিং, আমার মনে নাই। ঢাকা ইউনিভার্সিটি না, তো ওখানে লেখা ছিল দুবাই। দুবাই? হাঁটতে হাঁটতে দুবাই চলে গেছি। আপনি হাঁটতে হাঁটতে দুবাই চলে গেছেন? তারপর হঠাৎ করে আমার সামনে নিউজ রিপোর্টার পরে তিনি আমার আর খোঁজ খবর নিলেন, পরে জানতে পারলেন যে আমি নাকি হাঁটতে হাঁটতে কারণে। তারপর আমাকে একটি ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া হয় আমার নামে। তারপর আমি অনেক খুশি হই, আমাকে কিছু টাকাও দেওয়া হয়। এই টাকাগুলো নিয়ে, আসলে এই টাকা তো আপনার কাছে কোনো টাকাই না, কারণ জি জি ঠিক বলেন। এখন কিছু না বলেন তো আমি এই টাকাগুলো নিয়ে সামনে যাই হাঁটতে হাঁটতে। তারপর আমার সামনে দুবাই শেখ এসে পড়েন। শেখ হাবিবি, প্রিন্সেস। আচ্ছা, প্রিন্স শ্রোতা মণ্ডলী আবারও একটি জিনিসকে মিরর রয়ে গেছিল। তিনি একটি ল্যাম্বরগিনি গাড়িতে ছিলেন। গাড়িটি খুবই সুস্বাদু সুন্দর ছিল। সুস্বাদু, টেস্টি? জি, এমন জিনিস আমি কখনো দেখিনি ওই বয়সে, এখন আমার কাছে নিজেরই আছে। তো তারপর আমি যখন সামনে আগাই, হঠাৎ করে দেখি প্রিন্সটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওই প্রিন্সটি খুবই ভালো ছিল, সে আমার খুবই সাহায্য করে, আমাকে তার গাড়ির সামনে থেকে হর্ন দিয়ে সরিয়ে দেয়। তারপর আমি যখন সামনে যাই, আমি একটি লোককে পাই। এখন তো আমাদের মধ্যে থার্ড ক্লাস, ওই আমলে থার্ড ক্লাস ছিল তো বিদেশিরা, তারা তো খুবই বড় লোক ছিল। আমাকে রাস্তায় দেখে অনেকেই পাঠিয়ে দিচ্ছিল, মানে সরিয়ে দিচ্ছিল, আমি তো ময়লা গরিব। তারপর হঠাৎ করে আমার একটি লোকের সাথে দেখা হয়। সে করছিল হচ্ছে গিয়ে ব্ল্যাক মার্কেটিং, সে কালা ধান্দা করছিল। সে বন্দুক, তারপর অনেক বাজে অদ্ভুত জিনিস বেচত। তো সে আমাকে কাজ দিল, কারণ আমি বাচ্চা ছিলাম, আমি তাদের নামে কিছু বলতে পারবো না, আর আমি শেয়ারও চাবো না। তো অনেক টাকা আছে, আপনার দরকার নেই। তারপর সে আমাকে এইগুলো ডেলিভার করতে দিল। আমি তাদের 2-3টা ডেলিভার করি। তারপর হচ্ছে গিয়ে ডেলিভারি করার পর আমি তাদের কাছে আসি। তারা আমাকে খুবই ভালোভাবে খাবার দাবার দিয়ে রাখে, কারণ আমি তাদের লাখ টাকার জিনিস। তো এর কারণে তারা যখন আমাকে এইসব কাজ করায়, ওটা একদিন আমি তার কাছ থেকে বন্দুক নিয়ে তাকে মেরে দিলাম, কারণ আমি ছিলাম একটি সিক্রেট এজেন্ট। আরে বাপরে! আপনি কি এজেন্ট কালা? এজেন্ট 47। আপনি আমার নামটি জানেন অবশ্যই। আপনি সেই এজেন্ট 47? জি, যাকে বাংলাদেশ ইউসুফ সরকার এতদিন ধরে খুঁজছে। জি, আমি এই সব করেই আজ এত বড়। শ্রোতা মণ্ডলী, আজকের পর্বের জন্য এইটুকুই। আমার পড়তে বসতে হবে। আপনাদের সাথে আবার জানি না কখন দেখা হবে।
আপনারা আমার পডকাস্টের জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই আজের বকবকগুলো শোনার জন্য।